নাস্তা করা শেষে তিতলি সোজা নিজের রুমে চলে এলো। মন মেজাজ সব খারাপ। শেষে কিনা তার ভাই ভাল্লুক স্যারের সাথে কথা বলবে। যদি বলে কলেজে নাকি ভাল্লুক আছে, এটা শুনলে নিশ্চয়ই ওই লোক তার ভাইকে সব বলে দেবে। তিতলি এটা কিছুতেই হতে দেবে না। রুমের এপাশ ওপাশ পায়চারি শুরু করলো। পরক্ষণেই কিছু একটা ভেবে ভাইয়ের রুমের উদ্দেশ্যে গেল। তুষারের রুমের সামনে থেমে ভিতরে উকি দিয়ে নরম কণ্ঠে বলল, ভাইয়া, ও ভাইয়া। না, সাড়া নেই। আজকে শুক্রবার হওয়ায় অফিস কলেজ সব বন্ধ। বাবা হয়তো বাজারে গেছে। ভাইয়ের রুমে থাকার কথা। তিতলি আবার ডাকতে যাবে, ঠিক তখনই মাথায় টোকা অনুভব করলো। মেয়েটা ভরকায়, হকচকিয়ে উঠে বলল, ওহ, মাথায় টোকা দিলে কে রে? তুষার বোনের দিকে তাকিয়ে সন্দেহের গলায় বলে, আমার রূপের ভিতরে এভাবে কি দেখছিস? তিতলি ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। ভাইকে হাতের মুঠোয় করার টিপস করতে হবে, যাতে ভাই কিছুতেই ফরাসের কাছে না যায়। নরম তুলতুলে কণ্ঠে বলল, তোমায় খুঁজছিলাম ভাইয়া। তুষারের বোনের মতিগতি ঠিক লাগছে না, তাও সন্দেহ গলায় বলল, তো বল কি বলবি? বলতে বলতে তুষার রুমের ভেতরে ঢুকে গেলেন। তিতলিও পেছন পেছন ঢুকতে ঢুকতে বলল, আসলে ভাইয়া, আমি মজা করছিলাম, কলেজে কোনো ভাল্লুক নেই। কি বলতে চাস, ক্লিয়ার করে বল। তিতলি কি বলবে আগে থেকেই ভেবে রেখেছিল, তাই ইনিয়ে বিনিয়ে মিনমিন করে বলল, ভাল্লুক। অর্ধেকটা বলতে গিয়ে থেমে গেল মেয়েটা। ঢোক গিলে ফের বলল, ফারাদ স্যারের সাথে কথা বলা লাগবে না, ফারাদ স্যার আমাদের কোনো ক্লাসই করায় না। তো এখন তাহলে কোন স্যার ক্লাস করায়, তার নাম বল। তিতলি জানে তার ভাই অনেক চালাক, যদি তার মিথ্যা কথা ধরে ফেলে তাহলেই সর্বনাশ। তাই সে বলল, বলতেছি কি, আমি নিজে থেকেই কলেজে যাব। হ্যাঁ, তোমাকে যাওয়া লাগবে না। এই তো এবার বুদ্ধিমানের মতো কথা বললি। আমি তো আরও ভাবছিলাম জ্বরের ঘরে আজে বাজে বকছিস। মেয়েটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে কথা ঘুরিয়ে বলল, আমাকে ঘোরাতে নিয়ে যাবে ভাইয়া? নিধিও সাথে যাবে? প্লিজ না বলো না, একা একা ভালো লাগে না। আজকে তো তোমার অফিস বন্ধ। তুষার বোনের আবদার ফেলতে পারে না। আসলে বোনকে ঘুরিয়ে আনলে মন্দ হয় না, তাই গম্ভীর কণ্ঠে বললেন, রেডি হয়ে থাকিস বিকালে। নিধিও যাবে ভাইয়া? গেলে যাবে। তিতলি খুশি মনে রুমে চলে আসে। বিকেল প্রায় 3টে বাজে। তিতলির রেড এমব্রয়ডারি করা কুর্তি পাজামা পরেছে। আয়নার সামনে দাঁড়িয়ে মুখে হালকা মেকআপ দিচ্ছে। তখনই ফোন বেজে ওঠে। স্ক্রিনে তাকিয়ে দেখে নিধি ভিডিও কল করেছে। ও ফোন তুলে সাউন্ড বাড়িয়ে দিয়ে ড্রেসিং টেবিলের সামনে রেখে ঠোঁটে একটু লিপ বাম দিতে দিতে বলল, রেডি হয়েছিস? আমি রেডি হয়ে গেছি বলে তিতলি সাজগোজ রেখে নিধিকে বলল, তুই মনে হয় ফারাদ স্যারকে ভুলে গেছিস। এত ভালোবাসা কই গেল রে? আমি তো ভাবছিলাম তুই আর এই জন্মে ভুলতে পারবি না। যে আমাকে দেখতে পারে না তাকে মনে করে আমি ফ্লোরে পড়ে কাঁদবো নাকি? তোর মন চাইলে আমার বদলে তুই কাঁদ, আমার কি? ফারাদ স্যার ক্লাসে তোকে খুঁজছে। তিতলি হাসার ভাব করল। সে একদম ফারাজের জন্য কষ্ট পাবে না, কাঁদবে না, ভুলে যাবে। তাই বলল, এত দরদ বেড়ে গেল, ঢং দেখে বাঁচি না। নিধি হতাশ ভঙ্গিতে বলল, এবার তাহলে একটু বুদ্ধি টুদ্ধি হয়েছে তোর? এই তিতলি, রেডি হয়েছিস? তিতলি তখন নিধিকে কথাটা বলল। প্রশ্নটা ধেয়ে এলো তখনই। মেয়েটা কল কেটে দিয়ে দরজা খুলে দিল। আমি রেডি ভাইয়া। তুষার একবার বোনের দিকে তাকিয়ে বলল, চল। সবার থেকে বিদায় নিয়ে বাড়ি থেকে বের হলো। নিধি ওদের বাড়ির রাস্তায় দাঁড়াবে, সেখান থেকে উঠবে। গাড়ি এক টানে নিধিদের রাস্তায় থামতেই তুষার গাড়ি থামালো। নিধি দাঁড়িয়ে আছে তিতলির মতো করে, সামান্য সেজেছে। আর চোখে মেয়েটা তুষারের দিকে তাকালো। তুষার গাড়ি থেকে নেমে পেছনের দরজা খুলে দিয়ে বলল, কেমন আছো নিধি? আপনি আপনি কেমন আছেন ভাইয়া? আমি ভালো আছি। ভালো। নিধি গাড়িতে উঠতেই তুষার গাড়িতে উঠে স্টার্ট দিল। পার্কে বসে তিতলি আর নিধি ফুচকা খাচ্ছে। তুষার তাদের পাশেই দাঁড়িয়ে আছে। নিধি হঠাৎ করেই তুষারের উদ্দেশ্যে বলল, আপনি খাবেন ভাইয়া? না, আমি এসব আনহেলদি খাবার খাই না, তোমরা খাও। তিতলি চোখ তুলে তাকালো।
ঝালে মেয়েটার চোখ মুখ লাল হয়ে গেছে, তাও খাচ্ছে। হঠাৎ চোখ গেল কিছুটা দূরে, চেনা চেনা কেউ একজন 2 হাত পকেটে গুজে তার দিকে তাকিয়ে আছে। মেয়েটা চিনতে অসুবিধা হয় না। তিতলি তাকাতেই অন্যদিকে ঘুরে গেল, তবে সেখানেই দাঁড়ানো। তিতলি পাত্তা দেয় না, সে ফারাজ নামে কাউকে চেনেই না। এই পুরুষের পিছনে তিতলি আর দৌড়াবে না। মনে হয় ফারিন ম্যাডামের সাথে ঘুরতে এসেছে, আসুক, তিতলির কিছু আসবে যাবে না। তিতলির ভাবনার মাঝেই নিধি অবাক হয়ে বলল, এই দেখ, এটা ফারাজ স্যার না? তো আমি কি করব? কেন আমাকে বলছিস? এখানে কি করছে? ফারিন ম্যাডামকে নিয়ে মনে হয় ঘুরতে এসেছে। আহারে, আমার বান্ধবীটা অকালে ছ্যাঁকা খাইল। আমি ছ্যাঁকা খাই না, বুঝেছিস? আমি ছ্যাঁকা দিই। তাহলে তুই ফারাজ স্যারকে ছ্যাঁকা দিচ্ছস? তিতলি কিছু না বলে তুষারকে বলল, ভাইয়া একটু পানি খাবো। তুষার ফুচকা মামাকে বলল, ভাই আপনার কাছে পানি আছে? পানি তো শেষ হয়ে গেছে ভাই, ওদিকে গেলে পাবেন। তুষার তিতলিদের সাবধানতার হুকুম দিল, এখানে দাঁড়া, একটুও নড়বি না, আমি ওদিক থেকে নিয়ে আসি। ওদিকে গিয়ে তুষারের সাথে দেখা মিলল ফারাজের। তুষারের ভদ্রতায় জিজ্ঞাসা করল, কি খবর ভাই, আপনি এখানে? এমনি ঘুরতে আসলাম। তুমি এখানে কি করছো? ফারাজ এমনভাবে প্রশ্ন করল যেন সে এখন তুষারকে সবে দেখছে। তুষার বলল, আসলে তিতলিকে নিয়ে এসেছি। ওহ। তুষার কিছুক্ষণ পর বলল, ভাই তিতলি পড়ালেখায় মনোযোগ দিচ্ছে তো? 2 দিন জ্বর থাকায় যেতে পারেনিও। কাল গেলে আগের পড়াগুলো একটু নোট করে দিয়েন। ফারাজ ঘাড় ঘুরিয়ে সরাসরি মেয়েটার মুখ পানে চাইল। বড় শীতল সে চাহনি, মুখটা আগের চেয়ে শুকনো শুকনো লাগছে। তাকে দেখেও দেখছে না, যেন তাকাচ্ছে না। ফারাজের ভীষণ রাগ হলো। অজানা কারণে হাত মুষ্টিবদ্ধ করে নিয়ে নিজেকে স্বাভাবিক করে বলল, না কোনো সমস্যা নেই, করে দেব। আচ্ছা ভাই, তাহলে যাই, ভালো থাকবেন। তুষার পানির বোতল নিয়ে সেখান থেকে চলে আসলো। পরের দিন তিতলিকে তুষার কলেজে নিয়ে এলো। তিতলি কাল করে এত করে বলল, তাও এলো। তিতলির খুব ভয় করছে। যার সামনে পড়তে চায় না তার সামনে কেন বারবার পড়তে হয়? থাক, পড়লে পড়বে, কিন্তু তিতলি কোনো কথাই বলবে না। তুষার অফিসে যাবে তাই একটু সকালেই এসেছে, তেমন ছাত্রছাত্রী এখনো আসেনি। হাঁটতে হাঁটতে তুষার তিতলিকে বলল, আর যদি শুনি তুই কলেজ ফাঁকি দিচ্ছিস, সোজা বিয়ে দিয়ে দেব। তোমাকে কে বলেছে আমি কলেজ ফাঁকি দিই? আমি কখনো কলেজ ফাঁকি দিই নাই। এসব মিথ্যা কথা তোমাকে কে বলে? আমি শুনি, আমি না শুনে বলি বুঝি? তুই নাকি কলেজ ফাঁকি দিয়ে পুকুরের আমতলায় এসে বসে থাকিস। তিতলি কিছু বলার কথা খুঁজে পেল না। আসলে সে ক্লাস ফাঁকি দিয়েছে, তাও স্বীকার করা যাবে না, তাই বলল, যে বলেছে সে নিজেই ক্লাস ফাঁকি দেয়। ফারাজ ভাই আসলে তার কাছে যাবি, ফারাজ ভাই আসলে তার কাছে যাবি, ভাই তোকে গত 2 দিনের নোট দেবে। তিতলির মুখটা অন্ধকার হয়ে গেল। সবাই তার শত্রু, কেউ তাকে বোঝে না, শুধু ভাল্লুকের কাছে পাঠায়। তিতলি ওই লোকের থেকে কোনো নোট নেবে না, শুধু যাওয়ার ভান করবে, নোটটা নিয়ে ময়লার ড্রেনে ফেলে দেবে, একদম নেবে না। এবার তুই যা, আমার অফিসে লেট হয়ে যাচ্ছে, বলে তুষার চলে গেল। তিতলি এদিক ওদিক তাকিয়ে কলেজের করিডোরে ঢুকলো। কোথাও তেমন কাউকে দেখছে না। এত সকাল সকাল কলেজে আসার কোনো মানেই হয় না। নিধিদের বাড়িতে গেলে মন্দ হতো না। তিতলি ঘুরতে গেল, সহসা কারো প্রশস্ত বুকে ঢুকে গেল নাকটা। মেয়েটা থমকালো, ভরকালো, হকচকিয়ে পড়ে যেতে নেয় ফ্লোরে। ত্রস্ত টান হাতটা টেনে ধরল যুবক। টালমাটাল তিতলিকে সোজা করে দাঁড় করিয়ে বলল, সামান্য ধাক্কা সামলাতে পারো না, আবার আমাকে সামলানোর চিন্তা ভাবনা মাথায় আসে কিভাবে? তিতলি নাক ডলছে, এত লেগেছে এখানে। তবে অমন কণ্ঠ কানে আসতেই মেয়েটা মাথা নত করে ফেলল। সে প্রতিজ্ঞা করেছে মানে সে কোনো ফারাজ টারাজের দিকে তাকাবে না, একদম তাকাবে না। তাই পাশ কাটিয়ে চলে যায়। অজানা কারণবশত ফারাজের মস্তিষ্ক জ্বলে উঠল। মুহূর্তেই তিতলির সামনে চলে এলো। শক্ত মেজাজে দাঁতে দাঁত চাপল। তার পাতলা ঠোঁট জোড়া কাঁপছে ধমক দেবার জন্য। গলায় ধমক আটকে রেখে হুকুম ছাড়ল, আমার কথা না শুনে আর এক পা সামনে এগোনোর সাহস করো না। আমার চোখের দিকে তাকাও, যা জিজ্ঞেস করব উত্তর দাও। ফারাজের কথা শুনেও তিতলি চোখ খুলে তাকাচ্ছে না।
আজকে প্রায় 1 সপ্তাহ সে ফারাজের দিকে তাকায় না। কালও দূর থেকে ভালো করে তাকায়নি, ভুলবশত চোখ গেছে। ওনার দিকে ফারিন ম্যাডাম তাকিয়ে থাকুক, কলেজে সব মেয়েরা তাকাক, তিতলি কিছু বলবে না। তাকে কেন তাকাতে বলছে? তিতলি তাকাবে না। তিতলির ভাবনার মাঝেই ফারাজ রেগে গিয়ে বলে, বেয়াদব, কথা কানে যায় না। কথাটা বলার পরেও তিতলিকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে ফারাজের মস্তিষ্ক জ্বলে উঠল। যুবক রাগে দাঁতে দাঁত চেপে বলল, আমাকে রাগাচ্ছ কেন? তিতলি তাও কিছু বলে না, মনে মনে অনেক শান্তি অনুভব করছে। আহ, কি শান্তি! একসময় তিতলির সাথেও এমন করেছে, এখন তিতলিও এমন করবে। মনে মনে বলে, ভাল্লুক স্যার কোথাকার। ফারাজ আকাশ সম রাগ নিয়ে আলগোছে নিজের ডান হাতের রুক্ষ তর্জনী এগোলো সপ্তদশীর মোলায়েম মুখ পানে। পরক্ষণেই শক্ত হাতে চেপে ধরল মেয়েটার থুতনি। মুখ উপরে তুলতে চাইলে তিতলি ঠায় নামিয়ে নিচ্ছে একইভাবে। মেয়েটা না চাইতেও কণ্ঠে এক প্রকার রাগ জেদ সব মিশিয়ে বলল, কি সমস্যা আপনার? বিরক্ত কেন করছেন? ফারাজ মনে মনে ভাবে, যদি কোনো অধিকার থাকতো তারপরে বুঝাতো কি সমস্যা। বিরক্ত করছে, এক সময় তো ঠিকই পেছনে পড়ে থাকতো, এখন তার দিকে তাকাচ্ছে না কেন? তাকাতে হবে, না হলে আজ ফারাজ ছাড়বে না এই বেয়াদব মেয়েটাকে। বেয়াদব মেয়ের এত তেজ, তাকে ইগনোর করছে। নিজের আকাশ সম ইগো, রাগ সব দূরে ঠেলে গলার স্বরে নরম করে বলল, আমার দিকে তাকাতে সমস্যা? চোখ তোলো বলছি। আমি তাকাবো না। ফারাজ রেগে বলে, কেন তাকাবি না আমার দিকে? উত্তর দে। তিতলি উত্তর দেয় না। তিতলি গলবে না, একদম গলবে না। নিজের থুতনি থেকে ফারাজের হাত সরাতে গিয়ে চেঁচিয়ে বলল, হাত সরান। সরাবো না। আমি কিন্তু চেঁচাবো কিন্তু। যত ইচ্ছে চেঁচা, আমি আছি চেঁচামি বন্ধ করার জন্য। ছাড়ুন, ছাড়ুন। ফারাজ জোর করে তিতলির মুখ উপরে তুলতে চেয়ে শক্ত মুখাভাবে কঠিন গলায় চিবিয়ে চিবিয়ে বলল, আগে তাকা। তিতলির ডিলে গান চালিয়ে নাচতে ইচ্ছে করছে। এত খুশি লাগতেছে, মনে হয় ফারিন ম্যাডাম ছ্যাঁকা দিয়েছে, দেবেই তো। তিতলির বদদোয়া লাগছে না? দিন রাত শুয়ে শুয়ে বদদোয়া দিয়েছে। ইস, মনে হয় কাজে লেগেছে। যদিও সে জানে ফারিন ম্যাডামের সাথে ফারাজের কোনো সম্পর্ক নেই। তার রাগ কেন? ফারিন ম্যাডামের সাথে সেদিন হেসে হেসে কথা বলল। কই, তার সাথে তো কখনো মুচকি হাসি দিয়েও কথা বলেনি। উল্টো বেয়াদব মেয়ে বলে ধমকায়। তাই সে অভিমান করে বলে বেড়ায় ফারিন ম্যাডামের সাথে প্রেম করে। এবার থেকে বলবে ছ্যাঁকা খেয়েছে। মেয়েটা রেখে বলল, না না না। এতক্ষণে এসে ফারাজের অভিব্যক্তি থমকায়, শিথিল হয় মোটা ভ্রু। স্পষ্ট বোঝা গেল তার বদলে যাওয়া চিবুক। কিছুক্ষণ অমত্ত চেয়ে রইল সে। আসলে এসব তার সাথে যায় না, তাও কেন করছে এসব নিজেও বুঝতে পারছে না। মেয়েটা তাকাচ্ছে না, না তাকালে গোল্লায় যাক, তার তো ভালো লাগার কথা ছিল। কিন্তু কেন রাগ হচ্ছে এত? ইচ্ছে করছে সব ভেঙে ফেলতে। ফারাজকে চুপ হয়ে যেতে দেখে তিতলি পাশ কেটে যেতে নিলে ফারাজ ফের হাতে টেনে ধরে নিজের সামনে দাঁড় করিয়ে বলে, আমার কথা এখনো শেষ হয়নি। ফারাজের গলার সুর নরম শোনালো, কিন্তু চোয়াল শক্তই রইল। তিতলি এত সহজে রাগ ভাঙবে না। সে রাগ নিয়ে 1 মাস ফারাজের সামনে হাঁটবে, নাচবে, ঘুরবে, খাবে, তাই কিছু বলে না। ফারাজ শেষমেশ না পেরে বলল, নোট নিয়ে যাও। তিতলি নোটও নেবে না, জোর করে দিলেও ময়লার ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেবে। তাই বলল, আপনার নোটের আমার দরকার নেই, আপনার নোট ধুয়ে ধুয়ে আপনি পানি খান। বলে ফারাজের শক্ত হাতের মুঠ থেকে টেনে হিঁচড়ে হাত ছাড়িয়ে নিয়ে চলে যেতে থাকে। ফারাজ রেগে মেগে ফ্লোরে এক লাথি দেয়। বেয়াদব মেয়েটাকে বুঝিয়েই ছাড়বে ফারাজ খানকে ইগনোর করার ফল কতটা ভয়ঙ্কর। বিড়বিড় করে শক্ত মেজাজে আওড়ালো, নোট ধুয়ে ধুয়ে পানি কে খাবে সেটা সময় হলেই টের পাবেন। তো নোট ধুয়ে যদি আমি তোকে পানি না খাওয়াচ্ছি, তাহলে আমি ফারাজ খান নয়, মাইন্ড ইট। তিতলি একে একে সবগুলো ক্লাস করল, কিন্তু ফারাজের দিকে ভুল করে তাকায়নি। আশেপাশে হেঁটেছে সবার সাথে, হেসে হেসে কথা বলেছে, কিন্তু ফারাজের দিকে ফিরেও তাকায়নি। তিতলি মোবাইল থেকে জেনেছে কেউ দেখতে না পারলে তাকে কিভাবে নিজের প্রতি আকর্ষণ করতে পারবে, এমন কয়েকটা টিপস শিখেছে। প্রথম টিপস, কথা বললেও ইগনোর করে চলা। দ্বিতীয় টিপস,
সামনে দিয়ে হেঁটে চলে যাবে, কিন্তু একদম তাকানো যাবে না, যেন সে কোনো ফারাজ টারাজকে চেনেও না। তৃতীয় টিপস, অন্যের সাথে হেসে হেসে কথা বলা, কিন্তু ফারাজ স্যারকে দেখলেই মুখ ঘুরিয়ে নেওয়া। এইভাবে করলে নাকি মানুষের ইগোতে লাগে। আপাতত সেগুলো করছে, মনে হয় কাজে লাগছে। কলেজ থেকে বাড়ি ফিরে গোসল করে একেবারে দুপুরের খাবার জন্য নিচে নামলো। সবাই তিতলির জন্য ডাইনিং টেবিলে অপেক্ষা করছে। তিতলি চেয়ার টেনে বসতেই আলেয়া শেখ খাবার বেড়ে দিলেন সবাইকে। তুষার খেতে খেতে তিতলিকে বলল, ফারাজ ভাইয়ার থেকে নোটগুলো নিয়েছিস? তিতলি খেতে গিয়ে কেসে উঠল, ভয়ে গলা শুকিয়ে এলো। ভাই যদি জানতে পারে সে নোট নেয়নি, উল্টো মুখের উপরে বলে এসেছে আপনার নোট ধুয়ে আপনি পানি খান, ভাই অনেক বকা দেবে। সাথে আপু কত বড় একটা কথা বলে এসেছে। তৌসিফ শেখ গ্লাসে পানি ঢেলে এগিয়ে দিয়ে বলেন, আস্তে করে খাও আম্মু, গলায় আটকে যাবে তো। জি আপু, বলে তিতলির সাথে সাথে সব পানি একটানে খেয়ে নিল। তুষার ফের বলল, ওই নোটগুলো খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় 100% এর 70% সেখান থেকেই আসবে। তিতলি হেসে নিল, যাতে ভাই একটু সন্দেহ না করে, তাই বলল, নিয়েছি ভাইয়া, অর্ধেক তো ক্লাসে পড়েই মুখস্থ করে ফেলেছি। ভালো করেছিস। তিতলি মনে মনে বলল, একদম ভালো করেছি, ভাল্লুকের থেকে নেয়নি তো কি হয়েছে, নিধির থেকে নিয়ে নিজে করে নেব। ফারিদা বানু আগেই খেয়ে ফেলেছেন। তিনি সোফায় বসে বসে পান চিবোচ্ছেন। ওইখান থেকে তৌসিফ শেখের উদ্দেশ্যে বললেন, মাইয়া মানুষের বেশি পড়াইয়া লাভ নাই আব্বা, সেই শ্বশুর বাড়ি গিয়া থালা বাসন মাজন লাগে, নাটিনডারে ভালো পোলা দেখা বিয়া দিয়া দাও। তিতলি পানি খেতে গিয়েই দ্বিতীয়বারের মতন কেসে উঠল। তার দাদি মনে হয় তাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। দাদা তো নেই, মন চাইলে দাদি আরেকটা বিয়ে করে নিতে পারে, তাকে কেন বিয়ে দিতে চাচ্ছে? তিতলির ভাবনার মাঝেই তৌসিফ শেখ বললেন, আম্মা তিতলি এখনো অনেক ছোট, এখন বিয়ে দেব না, আগে বড় হোক, তারপরে ভেবে দেখা যাবে। আমি নাতনির ভালো লাগাই বলি বাপ। তিতলি আর চোখে দাদির দিকে তাকালো। বিয়ে দিয়ে দিলে আসলে মন্দ হয় না, দাদিকে কিছু বলবে, মেয়েটার মুখে কিছুই আটকায় না। দাদিকে খোঁচা মেরে বলল, আমার ভালো লাগার জন্য আমাকে বিয়ে দেওয়ার লাগবে না দাদু, তোমার ভালোর জন্য তুমি একটা বিয়ে করে নাও না। বলেই তিতলি উঠে চলে যাচ্ছে। আলেয়া শেখ রেগে তৌসিফকে ডেকে বললেন, দেখছেন মেয়েকে আরো কাঁধে তুলে আদর করেন, কাকে কি বলতে হয় কিছুই জানে না, এত বড় হয়েছে এখনো জ্ঞান বুদ্ধি কিছু হয়নি। তৌসিফ শেখ খাওয়া শেষ করে উঠতে উঠতে বললেন, আরে থামো, ছোট মেয়ে কি বলছে বুঝতে পারেনি। আলেয়া শেখ ডাইনিং টেবিল হতে এটো প্লেটগুলো তুলে বেসিনের দিকে যেতে যেতে বলে গেলেন, সবসময় ছাড় দেন, তাই বেশি লাফাচ্ছে। তৌসিফ শেখ প্রত্যুত্তরে কিছুই বললেন না। তিতলি রুমে এসে মোবাইল হাতে নিল। 1 ঘন্টা পর টিউটর এসে পড়বে। তার তিতলি নিধিকে কল করল। নোটগুলো সত্যিই নেওয়া দরকার। টানা কয়েকবার রিং হওয়ার পর রিসিভ হলো। হ্যালো, কি করিস? ঘুম যাব, তুই? ঘুম পরে যাইস, আগে আমাকে গত 2 দিনের পদার্থবিজ্ঞানের 2য় পত্রের নোটগুলোর পিক তুলে পাঠাও। ওগুলো তো ফরাজ স্যারের। আমি তোকে নোট দিতে বলেছি, স্যারের নাম তো দিতে বলিনি। দাঁড়া, বসে আছি, দাঁড়াতে পারবো না। 5 মিনিট পর নিধি হোয়াটসঅ্যাপে পিক তুলে পাঠালো। তিতলি কল কেটে দিয়ে পিকগুলো ডাউনলোড করে ফেসবুকে ঢুকলো। ফেসবুক স্ক্রল করতে করতে ফারাজের একটি পোস্ট সামনে এলো। কভার ফটো চেঞ্জ করেছে। 10 মিনিট আগে, কালো শার্ট প্যান্ট পরা। তিতলির মনে হলো পিকটা তার দিকে তাকিয়ে আছে। তাকিয়ে থাকুক, তিতলি ভাল্লুকের খাঁচায় পা দেবেই না। তিতলিও নিজে একটা ফটো আপলোড দিল, মুখ দেখা যাচ্ছে না ভালো করে। ক্যাপশন হিসাবে লিখল, সাহস সিমেন্ট দিয়ে মন শক্ত করেছি, এবার আসিও মন ভাঙাতে গোলামের পুত। এর ভেতরে আরও 2 দিন কেটে গেছে। আজকে বুধবার, 10টা থেকে তিতলির পরীক্ষা শুরু হবে। সকাল সকাল উঠে সব পড়া রিভিশন দিতে শুরু করেছে। ইংরাজি প্রথম পত্র তিতলির কাছে মোটামুটি ভালোই লাগে। এর ফাঁকে আলেয়া শেখ চা দিয়ে গেছেন। তিতলি চায়ে চুমুক বসিয়ে পড়াশোনায় বিভোর। ঘড়ির কাঁটা 9টা 10-এ যেতেই তৈরি হয়ে নিল।
প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে ফাইল হাতে নিয়ে নিচে নেমে এসেছে। সে আজ যাবে তৌসিফ শেখের কাছে। তুষারের জরুরি কাজ থাকায় সকাল সকাল অফিসে চলে গেছে। মেয়েকে নিয়ে যাওয়ার জন্য তৌসিফ শেখ বসে আছেন। তিতলি নিচে নেমে আসতেই সবার থেকে বিদায় নিয়ে বাবা মেয়ে বাড়ি থেকে বের হলো। তৌসিফ শেখ মেয়েকে বললেন, প্রিপারেশন কেমন আম্মু? তিতলি মনে মনে ফারাজের কথা ভাবছিল। সেদিন ফেসবুকে পোস্ট করার পর আর ফেসবুকে ঢোকেনি, কলেজেও যায়নি। তিতলির এবার সত্যিই ডায়রিয়া হয়েছিল, তাই 2 দিন যায়নি, ঘরে বসেই পড়াশোনা করেছে। বাবার কথায় মুচকি হেসে বলল, ভালো আপু। ঠান্ডা মাথায় পরীক্ষা দেবে? জি। তিতলি বাবার কাছে বায়না ধরে বসল, যদি পরীক্ষায় ভালো করি তাহলে অফলাইনে, যদি ভালো পরীক্ষায় করি একটা আইফোন কিনে দেবে আব্বু। ঠিক আছে, ভালোভাবে পরীক্ষা দেবে, রেজাল্ট ভালো হলে যা চাও তাই কিনে দেবো আম্মু। তিতলির খুশিতে তর সইছে না। তার আব্বু এত ভালো কেন? পড়াশোনায় বিষয়ে যদিও কড়াকড়ি দেয়, কিন্তু তিতলির কোনো ইচ্ছে অপূর্ণ রাখে না। এই জন্য তিতলি বাবাকে একটু বেশি ভালোবাসে। তিতলির চিত্ত প্রফুল্ল। আমার সুপার হিরো আব্বু। তৌসিফ শেখ হাসলেন, গম্ভীর মুখে, যেন তার মেয়েই হাসি ফোটাতে পারে। মাঝে মধ্যে অবসর সময়ে তিনি একটু হাসার জন্য মেয়ের সাথে গল্প করেন, এটা ওনার অভ্যাস। তিতলি কলেজে পৌঁছাতে ঘড়ির টাইম 9:30 হলো। কলেজ বাড়ি থেকে তেমন একটা দূরে নয়, হেঁটে যেতে 30 মিনিট মতন সময় লাগে, আর গাড়ি করে 10 মিনিটের রাস্তা। তৌসিফ শেখ মেয়েকে দিয়ে চলে গেলেন। তিতলি, নিধি আর শিয়ামের সাথে ক্লাসে হেঁটে হেঁটে নিজেদের সিট খুঁজে নিল। তিতলির সিট পড়ল 3য় বেঞ্চে। তিতলির খুব দুঃখ লাগছে, তার পেছনে আবার শিয়াম পড়েছে। আজকে এই শিয়ামের জ্বালায় পরীক্ষা দিতে পারে কিনা সন্দেহ। ঘন্টা পড়তে আর 20 মিনিট বাকি আছে। তিতলিরা করিডোরের মধ্যস্থলে দাঁড়িয়ে আছে। নিধি তিতলিকে অসহায় কণ্ঠে বলল, কি কি শিখছস? আমি তো সব ভুলে যাইতেছি রে। বাড়ি থেকে সব শিখে আসলাম, কিন্তু এখন যেন সব মাথার উপর দিয়ে হাওয়া হয়ে গেছে। শিয়াম দাঁত বের করে হেসে নিধিকে বলল, আমি নকল এনেছি, তুই চাইলে তোকে দেখাবো। বাবা, তোর নকল দেখাচ্ছে, নিজে যা পারি তাই লেখাই ভালো, পরের স্যারে পেপার সহ নিয়ে যাবে। আরে স্যার দেখবে কি, স্যারেরা হচ্ছে কানা, তুই শুধু মেয়েদের দিকে চোখ দে, আমার দিকে চোখ দিলেই তো দেখ তো। তিতলি এতক্ষণ ওদের কথা শুনছে, এবার সেও বলল, একদম ঠিক বলেছিস, স্যারদের কাজ মেয়ে কোনটা লিপস্টিক দিয়েছে, কোনটা হাতে ঘড়ি দিচ্ছে, এইসব খুঁজে বের করা। তুই কাজটা খারাপ করিসনি, ভালোই করেছ। তিতলির কথা আটকে যায়। কলেজের মাঠের বাইক রাখার জায়গায় বাইক থামিয়ে মাথা থেকে হেলমেট খুলছে ভাল্লুক ফারাজ স্যার। পরনে ধূসর রঙা শার্ট, কালো প্যান্টে এই দৃশ্যটা দারুণ লাগতেছে। তিতলি মাঝে মধ্যে ভাবে, মানুষটা এত সুন্দর কেন? কোনো মুভি টুভি দেখলে মুভির নায়ককে, ফারাজ নায়িকাকে নিজেকে ভাবতে থাকে মেয়েটা, কিন্তু পরক্ষণেই নিজের চোখ এমনভাবে ঘুরিয়ে নিল যেন সে কোনো ফারাজের দিকে তাকায়নি। নিধি সেটা দেখে বলল, আজকে মনে হয় স্যারকে বেশি সুন্দর লাগছে, তাই না বেবি? মোটেও না, ভাল্লুকের মতো লাগছে। বাইক রেখে ঘড়িতে সময় দেখতে দেখতে আসার সময় কথাটা কানে এলো ফারাজের। সাথে সাথেই চোখ তুলল উপরে। বেয়াদব মেয়েটাকে যে কথাটা তাকে বলেছে, এটা তার আর বোঝার উপায় নেই। রাগে চোয়াল শক্ত করে ফেললো মুহূর্তেই। একা পেলে বোঝাতো ভাল্লুক কি কি করতে পারে, কিন্তু বলবে না কি এখন? কিছু বলবে না কি এখন? বললেও তো উত্তর দেয় না। ফারাজের আজকাল কোনো কারণ ছাড়াই শুধু রাগ হতে থাকে। রাগের একটাই কারণ, এই প্রথম কেউ তাকে ইগনোর করছে, তাও এই বেয়াদব মেয়েটা। সে তো এর শেষ দেখেই ছাড়বে, আর যদি হয় সেটা অকল্পনীয় কোনো কাজ, তবে সে কাজ করবেই। রেগে গিয়ে বিড়বিড় করে বলে, ইগনোর কর, সমস্যা নেই, যত ইচ্ছা ওর, তোর এই ওড়ার সময়সীমা আর বেশি দিন পাবি না। যে ডানা দিয়ে উড়িস সেই ডানা পাখনা ভেঙে ছাঁটাই করে দেব। রাগে ফিসফিস করতে করতে যুবক সিঁড়ি বেয়ে অফিসে চলে গেল। স্যার মনে হয় তোর কথা শুনতে পেয়েছে। শুনলে আমার কি,
যদি মনে করে আমি ওনাকে বলেছি, তাহলে উনি নিজেই আসলে উনি একটা ভাল্লুক। তুইও না একটা মেয়ে। সেদিন এটা কি পোস্ট করেছিস? আমি তো দেখে 2 ঘন্টার জন্য কোমায় চলে গিয়েছিলাম। সিয়াম মাঝখান থেকে বলল, এখনো কোমায় থাকতি তাহলে আর কষ্ট করে পরীক্ষা দেওয়া লাগতো না। ওদের কথার মাঝেই ঘন্টা বসে গেল। সবাই ক্লাসে চলে গেল। পরীক্ষা চলতেছে। ফারাজ স্যার হলে পড়েনি, অন্য হলে পড়েছে। এই জন্য তিতলি না লিখে বসে বসে কিছুক্ষণ দুঃখ করলো। ভাবলো ভাল্লুক স্যার ক্লাসে আসবে আর সে ভাব নিয়ে থাকবে। এই ফুটকি, 2 নম্বরে কি হবে একটু দেখাস না? শ্যাম শুধু তিতলিকে পেছন থেকে খোঁচাচ্ছে। তিতলি বিরক্ত হয়ে বারবার পিছনে ঘুরছে। এবার রেগে গিয়ে বলল, আমি কি জানি 2 নম্বরে কি হবে? না পারলে বসে বসে লালিপপ খা। দেখাবি নাকি? দেখাবো না। দেখা না, দেখাবই না মার, আর একটু দেখা। ওখানে কি হচ্ছে সব? ধমকের স্বরে বলতে বলতে যুবক এগিয়ে এলেন। সপ্তদশী ভয়ে কেঁপে উঠল। কণ্ঠস্বর চিনতে বিন্দু মাত্র অসুবিধা হলো না। এই ভাল্লুক এখানে কি করছে? কই, এতক্ষণ তো আসেনি। তিতলি একদম ভদ্র হয়ে গেল। উপরে তো তাকালোই না, মনোযোগ দিয়ে লিখছে। যুবক এসে তিতলির বেঞ্চের পাশে দাঁড়িয়ে থাকলো। সিয়াম সাথে সাথে সোজা হয়ে গেল। ফারাজ গম্ভীর কণ্ঠে বলল, না লিখে নিয়ে কি কথা হচ্ছে? তিতলি উত্তর দেয় না। সিয়াম ভদ্র হয়ে বলল, কিছু না স্যার, আসলে আমার প্রশ্নটা উড়ে ওর বেঞ্চের নিচে পড়ে গিয়েছিল তো তাই। ফারাজ তিতলির পাশে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ, তারপর বলে, এই মেয়ে, দেখি প্রশ্ন সরাও। তিতলি পেপার ঘুরে রেখেছে প্রশ্ন দিয়ে, যাতে ফারাজ না দেখে। একটু লেখে আবার সেগুলো ঘুরে ফেলতেছে। ব্যাটাকে বুঝতে পারছে না সে থাকায় তিতলি লিখতে অসুবিধা পাচ্ছে। পারফিউমের সুগন্ধি ঘ্রাণ ভেসে আসছে নাকে। তাকে ঘায়েল করতে চাইছে, করুক, তিতলি ঘায়েল হবে না। লিখতে গিয়ে ভালোই বুঝতে পেরেছে ভাল্লুক তার দিকেই তাকিয়ে আছে। এখন যদি সে উত্তর না দিয়ে চুপচাপ থাকে, বড্ড বেয়াদবি হয়ে যাবে। হলে প্রিন্সিপাল স্যার আছে, তাকে খুব ভালো জানে, সেও খুব সম্মান করে। তা না হলে এই ব্যাটার কথার উত্তর দেওয়ার প্রশ্নই ওঠে না। না চাইতেও মেয়েটা দ্বিধান্বিত হয়ে চোখ উপরে তুলে ভীষণ ভদ্রতায় বলল, জি স্যার, আমাকে বলছেন? সাথে সাথেই চোখ নামিয়ে নিল। ভাবখানা এমন যেন আজ প্রথম সে ফারাজের সাথে কথা বলছে। চোখে চোখ পড়ার আগে মেয়েটা চোখ নামিয়ে নিল। ফারাজ ভ্রু কুচকাল তৎক্ষণাৎ। রাগে শরীর রি করে উঠল। কই, অন্য সময় কতবার কত প্রশ্ন করেছে, কোনো উত্তর দেয়নি। এখন কেন উত্তর দিল সে কি বোঝে না? যেখানে সে সবাইকে ভদ্রতা শেখায়, সেখানে এই বেয়াদব মেয়ে তাকে ভদ্রতা শেখায়। বিড় করে যুবক আর এক মুহূর্তও সেখানে না দাঁড়িয়ে ক্লাসরুম থেকে বেরিয়ে গেল। সপ্তদশী হতবিহ্বল, স্তব্ধ, বিস্মিত চোখে চেয়ে রইল। ইগনোর করলো তাকে? সে নিজেই তো ইগনোর করে, এখন তাকে পাল্টা ইগনোর ফিরিয়ে দিল। শিয়ামের খোঁচাখুচি আবার শুরু হলো। কলম দিয়ে খোঁচা মেরে আস্তে করে বলল, কি রে ভুটকি, স্যার তোকে ইগনোর করে চলে গেল? এটা কি শুভ লক্ষণ নাকি অশুভ? তিতলি বিরক্ত হয়ে শিয়ামের হাতে চিমটি কেটে বলল, আর একবার খোঁচা দিবে তো সোজা স্যারকে গিয়ে বলবো, বলে আবার লেখায় মন দিল। পরীক্ষা শেষে তিতলি নিধির সাথে ক্যান্টিনে বসে আছে। নিধি হতাশ গলায় বলল, পরীক্ষার হলে বোঝা যায় কে আপন কে পর। নাদিয়ার মতো হিংসুক আমি জীবনে দেখিনি। ক্লাসে বান্ধবী বান্ধবী করে কান পচায় ফেলে। আমি 3 নাম্বারে কি হবে জিজ্ঞেস করেছিলাম, বলতেই বলল আমি পারি না, অথচ দেখলাম তখন 3 নম্বর লেখে। স্বার্থপর। তিতলি ভাবছে অন্য কিছু। সে আপাতত এসে নেই, কল্পনার জগতে ডুবে আছে। দুঃখ করতে করতে বলল, আমার মনে হয় আর ভাল্লুক স্যারের সাথে হানিমুনে যাওয়া হবে না রে। কত রকম চেষ্টা করলাম, এখনো মন পাইলাম না। আজকে উল্টো আমারে ইগনোর করে চলে গেল। বলতে বলতে নাক টানল মেয়েটা। আহারে, আমার বান্ধবীটা কত কষ্ট পাইস না। স্যার তো তোকে কখনো ওই নজরে দেখে না। আমি স্যারকে ফেক আইডি দিয়ে আবার মেসেজ দিব। তোর ইচ্ছে, আমি এসবে নেই। তিতলি আর এক মুহূর্তও দেরি করলো না। অ্যাপ্রনের পকেট থেকে মোবাইল বের করে ফেক আইডিতে ঢুকলো। ফরাজের আইডিতে মেসেজ দিল, কেমন আছেন আমার আলু পটলের বাপ?
আপনার এত সুন্দর কিউট বউটাকে কি ভুলে গেলেন নাকি? আল্লাহ, তুই এটা কি মেসেজ দিলি? স্যার যদি এবার তোকে সত্যি সত্যি হাতে নাতে ধরতে পারে, নিশ্চিত এক থাপ্পড়ে সুইজারল্যান্ড পাঠিয়ে দেবে। জীবন নিয়েও জানবে না যে এটা আমি। তখন যেখানে প্রিমা এলো, ওরা ওরা হলো অন্য ক্লাসে পড়ছে। এসেই তিতলিকে বলল, এই তিতলি, ফারাজ স্যার তোকে ডাকছে। তিতলি চেয়ার থেকে হুড়মুড়িয়ে উঠল। মুখভাবে অবিশ্বাস নিয়ে মেয়েটা বলল, কি? নিধি কানে হাত দিয়ে বলল, আহ, আসতে বল, কান পচে গেল। আমাকে ডাকছে কেন? কি কাজ? প্রিমা চেয়ার টেনে বসতে বসতে বলল, আমাকে কি এত কিছু বলেছে? বলল আপনাদের ইয়ারের তিতলিকে আমি ডাকছি, বলেন গিয়ে। তিতলি কিছুতেই যাবে না। এখন মেসেজ দিল, আবার এখন তাকে ডাকছে। আর সে তো স্যারকে ইগনোর করে। এখন গেলে নিশ্চয়ই ইগনোরকে অপমান করা হবে। তিতলি ইগনোরকে অপমান করতে পারবে না। ডাকলে ডাকুক, সে যাবে না। তার সহজ সরল স্বীকারোক্তি, আমি যাব না। আর্জেন্ট কথা বলবে তোর সাথে। আমার ওনার সাথে কোনো কথা নেই। এর মাঝে তিতলির ফোন আবার বেজে উঠল। মেয়েটা হকচকিয়ে উঠল। কে কল দিল ভেবে ভেবে দেখলো তুষার কল করেছে। তিতলি ফোন রিসিভ করলো। হ্যালো ভাইয়া, পরীক্ষা শেষ হয়েছে? একটু আগেই শেষ হয়েছে। সব ঠিকঠাক পড়েছিস তো? সব ঠিকঠাক পারছিস তো? 100-তে 200 পাবো ভাইয়া। সেটা রেজাল্ট দিলেই বোঝা যাবে। গেটে দাঁড়া, আমি এখন নিতে আসবো। আর 10 মিনিট পরে আসিও ভাইয়া। ওকে। তিতলি ভাইয়ার সাথে কথা বলে কল কেটে দিল। নিধি ভয় পেয়ে বলল, আমার মনে হয় স্যার জানতে পেরেছে মেসেজ দেওয়া মেয়েটা তুই, তাই ডাকছে। প্রিমা বলল, আমি তো দেখলাম স্যার পেপার নিয়ে অফিসে যাচ্ছে, তখন আমাকে কথাটা বলল। তাহলে মেসেজ এখনো দেখেনি? তিতলি বড্ড ঘাটতারা। সে যাবে না মানে যায়নি। বন্ধুবান্ধব সবাই গেটে চলে এসেছে। ফারাজ ল্যাবে বসে সেই কখন থেকে অপেক্ষা করছে বেয়াদব মেয়েটার জন্য। 15 মিনিট পেরিয়ে গেল, এখনো আসলো না। টিচার ডাকছে, কথা শুনছে না। তাকে ইগনোর? এই মেয়েকে সামনে পেলে ইগনোরের ক খ গ ঘ উম সব এক এক করে বোঝাবে। নিজে নিজে বলে ওঠে, বেয়াদবি করার জন্য পরীক্ষায় ফেল করিয়ে দিলে কেমন হয়? বেয়াদব। রেগে মেগে তৎক্ষণাৎ ল্যাব থেকে বেরিয়ে যায়। করিডর থেকে গেট সোজাসুজি হওয়ায় স্পষ্ট দেখা যায়। ফারাজ ওখানে দাঁড়িয়ে দেখল শিয়াম তিতলির কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তিতলিও হেসে হেসে কথা বলছে। এই দৃশ্য ফারাজের মেজাজ বিগড়ে দিল। তাকে ইগনোর করে এখন হাসাহাসি হচ্ছে। যুবক শক্ত মেজাজে দাঁতের দাঁত পিষে আওড়ালো, আমিও দেখব আপনি আর কত দূর দৌড়াতে পারেন। আপনি যদি আমার সন্দেহ করা মানুষটা হন, আই সোয়ার প্রাণ নিয়ে বাঁচতে পারবেন না। তুষার বাইক নিয়ে গেটে এসে থামল। শিয়াম সাথে সাথেই তিতলির কাছ থেকে হাত সরিয়ে ফেলল। তিতলি কোনোই দিয়ে তুষারের পেটে ধাক্কা দিয়ে বলল, দূর হ রানীমণ্ডল কোথাকার। ফুটকি, বেশি করবি তোর ভাইকে, তোর কথা বিচার দেব। না না, বিচার দিস না প্লিজ, আর এসব বলবো না তোকে। তার ভেতরে তুষার বাইক রেখে ভেতরে আসলো। নিধির সাথে চোখাচোখি হতেই নিধি সালাম দিল, আসসালাম আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। পরীক্ষা কেমন হয়েছে তোমার? ভালো। তুষার আর কিছু বলল না। তিতলি ঘুরে করিডোরের দিকে তাকালো। কোথাও ফারাজ নেই। আজকে কয়দিন সে ভালো করে ভাল্লুকের দিকে তাকাই না, কিন্তু মোবাইলে ঠিকই তাকিয়ে থাকে। ইগনোর করতে পেরে মেয়েটার ভালোই লাগছে। ওই সময় তাকে ইগনোর করছে, এখন সে ইগনোর করছে শুতে আসলে তুলে নিল। ভাইয়া চলো, কিছু খাবি নে? আইসক্রিম নাও। তুষার পাশের দোকান থেকে 4টা আইসক্রিম কিনে নিল। একটা তিতলিকে দিল, বাকি 3টে শিয়াম, নিধি, প্রিমাকে দিল। শিয়াম বলল, ট্রিট নাকি ভাইয়া? তোমরা যদি ভাবো ট্রিট তবে ট্রিট, বলে আর চোখে নিধির দিকে তাকালো তুষার। আইসক্রিম খাওয়ায় ব্যস্ত, ফের চোখ ফিরিয়ে নিল। তিতলি আইসক্রিমে 2 কামড় বসাতেই ফারাজকে বাইক নিয়ে বের হতে দেখল। ভয় পেল মেয়েটা। ভাইকে যদি বলে দেয় তোমার বোন টিচারদের কথা শোনে না, বেয়াদবি করে, তাহলেই তো ভাই অনেক বকবে। তিতলি ভাইকে আস্তে করে বলল, আমরা চলে যাই, চলো ভাইয়া।